ভারতের স্বাধীনতার ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র দেশপ্রেমিক নন, তিনি সকল ভারতবাসীর এক অফুরান আবেগ। ভারতের স্বাধীনতা আনয়নে তার দান শুধু অপরিসীম নয়, কোথায় যেন প্রত্যেক ভারতবাসী এক অবরুদ্ধ প্রশ্ন তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে। সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতের স্বাধীনতার জন্য তিনি মাতৃভূমি ত্যাগ করেছিলেন ছদ্মবেশে নজরবন্দি অবস্থায় থেকে। তার চিন্তা তৎকালীন স্বাধীনতার সংগ্রামীদের অপেক্ষায় ছিল অনেকটাই পৃথক। তাই বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না, বিশেষ করে যারা তার আদর্শে মর্মার্থ অনুভব করেছিলেন। তাই 8 অগস্ট 1945 তাইকোপো বিমানবন্দর অবধি পৌঁছে সুভাষচন্দ্রের জীবনের বাকি পাতাগুলি আর উদ্দেশ্যে গেল। 17 অগস্ট সন্ধ্যায় সুভাষ ও রহমান সাইকেল ছেড়ে রওনা হয়ে গিয়েছিলেন, তা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। 8 আগস্ট এই বিমানটি আছড়ে পড়েছিল, তথ্যসূত্রে যার মধ্যে ছিলেন আমাদের পরম প্রিয় নেতাজি। 19 আগস্ট তাইপেতে তার দেহ সৎকার করা হয়েছিল, যেহেতু সেই সময় সিঙ্গাপুরে কফিন নিয়ে যাওয়ার মতো কোনো বড় বিমান ছিল না। সুভাষচন্দ্রের অন্তর্ধানকে মৃত্যুর আখ্যা দিয়ে সব অনুসন্ধানের ইতি ঘটাতে ভারতবাসী কখনো চায়নি। জাতীয় স্তরে এই বিষয়টি অবহেলিত হলেও ব্যক্তিগত দিক থেকে অনেকেই এই অনুসন্ধানের একটি সুবিধা চেয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন শ্রদ্ধেয় শ্রী সমর গুহ। সুভাষচন্দ্র ও তার অস্তিত্বের সত্যতাকে প্রমাণ করার জন্য তিনি বহু বছর পর্যন্ত তদানীন্তন সরকারের সাথে তার বিরোধিতা বজায় রেখেছিলেন, যার জন্য তিনি সমস্ত সম্ভাব্য পথে এগিয়েছিলেন, বিনিময় হয়েছিলেন শুধুই অপমানিত। 1985 সাল সেপ্টেম্বর মাস ফৈজাবাদে একজন মানুষের রহস্যজনক মৃত্যু ঘিরে সারা উত্তরপ্রদেশ জুড়ে হইচই পড়ে গেল। কারণ মানুষ ছিলেন সুভাষচন্দ্র, তিনি ভগবানজি বা গুন্ডাম বাবা নামে খ্যাত ছিলেন। মানুষটি যে সুভাষ বসু জনসমক্ষে প্রথম আনেন নয়ার গ্রামে হিন্দি দৈনিকের সম্পাদক শ্রী অশোক ট্যান্ডন মহাশয়। ভগবানজির ঘরের যখন তল্লাশি নেওয়া হয়, তখন প্রচুর বিষয় আসা ও পত্রপত্রিকা খুঁজে পাওয়া যায়, যা আজাদ হিন্দ ফৌজের সঙ্গে এবং বিশেষ করে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত। এমনকি প্রচুর পারিবারিক ছবি এবং নেতাজির মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টও। এটিও জানা গেছিল প্রতি বছর 23শে জানুয়ারি ভগবানজির ঘরে বিশেষ কোনো অনুষ্ঠান হতো। ঘটনাচক্রে দিনটি ছিল সুভাষেরই জন্মদিন। শুধু তাই নয়, গুন্ডামি বাবার হাতের লেখা ও হাতের ঘড়ি দেখে ললিতা বসু, যিনি ছিলেন সুভাষচন্দ্রের ভাইজি, তিনি বলেছিলেন এগুলি তার কাকা সুভাষচন্দ্রের। এরপর এই সমস্ত ব্যাপারগুলির সত্যতা যাচাই করার প্রয়োজনীয়তা বোধ তৎকালীন ভারত সরকার মনে করেন। ভারতবর্ষের সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে এতদিন কারণ যাবতীয় অনুসন্ধান কোনো প্রকার সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাকে নিয়ে হাজার হাজার ফাইল সরকারের কাছে আজও গচ্ছিত রাখা আছে।
বিভিন্ন সময় বিভিন্ন কমিশন কখনোই যেন সঠিক পথে সঠিকভাবে সত্য উদ্ঘাটনের পথে অগ্রসর হতে পারেনি। এই বহুল চর্চিত বিষয়টিকে আজ জনতার সামনে তুলে ধরবার সময় এসেছে। ওরেশন যিনি করলেন খুবই সুন্দর, স্টার্টিংটা ভীষণ সুন্দর হলো আজকের অনুষ্ঠানে। একটু শরীরটা বসকে বলে কিছু বলেন আমাদের ওরেটার অসাধারণ ওরেশন দিলেন, আমাদের কথা তো শুনতেই হবে। প্রথমেই আমি জানাই এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং যার সূত্র ধরে বা যার হাত ধরে আমি এসেছি আমার সহকর্মী সুমিতা সিনহা। আমরা ম্যামকে একটু বলতে চাই, আমি যে স্কুলটিতে কাজ করি সেই স্কুলটি কিন্তু ইনক্লুসিভ স্কুল। আমরা যারা বিশেষভাবে প্রতিভাসম্পন্ন স্পেশালি এবেল বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করি। তা সুমিতা সিনহা আমার প্রথমে বলেছিলেন যে একটু নেতাজির ওপর কিছু কর, বাচ্চাদেরকে নিয়ে করা হবে। নেতাজি তো কিছু করার জায়গা না, অনেক বড় একটি জায়গা। তখন আমি ডক্টর বসুর সাথে কথা বলিয়ে দেন এবং আমরা তখন মনে করি যে জায়গাটা আমাদের সব বাঙালিদের একটাই প্রশ্ন, তার অন্তর্ধানের রহস্য, সেটা নিয়ে যদি একটু কিছু করা যায়। ডক্টর বসু আমাকে অনেকভাবে সাহায্য করেছেন এবং বহুদিন বাদে আমিও অনেক পড়াশোনা করেছি, করে অনেক কিছু জানতে পেরেছি এবং সেই জানাটাকে খুব ছোট্ট করে নিয়ে এসেছি এবং আমি বলতে পারি এটা আমার একটা শিক্ষণীয় যাত্রা ছিল। এই বসু এখানে এসে কাজটি করার জন্য আমার প্রচেষ্টাটা একটা শিক্ষণীয় যাত্রা ছিল এবং তার জন্য আমি আবার ডক্টর বসুকে আমার ধন্যবাদ জানাবো। আর সব থেকে বড় কথা, এই যে প্রচেষ্টাটা শুরু হয়েছে, আমি চাইবো যে এটা আমাদের একটা সামাজিক দায়িত্ববোধ যে আমরা কিন্তু সবাইকে এটা সম্বন্ধে সচেতন করে সবাইকে জানাবো এবং এর পরের বছর আমরা চাইবো কোনো মঞ্চে গিয়েও এটা হোক, মধুসূদন মঞ্চ বা আমাদের এখানে আশেপাশে কোনো জায়গা, সেটার দায়িত্ব, সেটা এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এই সচেতনতা বোধটাকে নিয়ে চলার। আর আজকের দিনে তো কোনো অসুবিধা নেই, যেরকম সোশ্যাল মিডিয়া রয়েছে, যেরকম সমাজ মাধ্যম রয়েছে, সেখানে যদি আমরা সবাই এই প্রচেষ্টা, এই কাজে যদি আমরা সমাজ মাধ্যমকে ব্যবহার করি, অন্তত ডক্টর বসু এবং তার সমস্ত সহকর্মীদের এই চিন্তাটা, এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা এগিয়ে থাকবে, এটাই আমার ইচ্ছে। এবং আমি সত্যি সমৃদ্ধ হয়েছি না, আপনাকে অনেক আমি চোখে জল রাখতে পারিনি আপনার কথা শুনে, এত ভালো লেগেছে। ধন্যবাদ। জার্মানিতে যখন নেতাজি যান, সেটা কিন্তু আমি 1941 পরে বলছি না, তার আগের কথাই বলছি, তখন যাবতীয় যা ছবি ছিল বেশিরভাগই কিন্তু প্রফেসর অশোকনাথ বসুরই তোলা, যেগুলোর কিছু কিছু হয়তো আজকে আমি চেষ্টা করবো দেখাতে, আজকে না পারলে তো যাত্রা সবই শুরু, আবারও হবে, চলতে থাকবে। তো এরকম একজন মানুষকে আমাদের মাঝখানে পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। উনি প্রমিস করেছিলেন, যখন মেসেজের কথা উনি বলেছিলেন যে নেতাজিকে যারা ভালোবাসে তাদের সবার জন্য আমার কাছে নিশ্চয়ই সময় আছে। তো এটা বড় কথা, ওনার প্রেজেন্স ইটসেলফ আমাদের কাছে একটা বড় আশীর্বাদ। আমাদের এখানে কিছু ছোট ছোট বন্ধুরা আছে, তারা এই লেজেন্ডকে দেখে নাও, she carries the legacy of Subhash Chandra Bose, এনার কি বলবো পায়ের ধুলো বলতে গেলে হয়তো ওনারই একটা সে আশীর্বাদটা বহন করে আসবে আমাদের কাছে। আমি একটু যতটুকু ম্যাডামকে একটু দিচ্ছি, কিছু যদি বলেন আমরা সকলে সম্পৃক্ত হবো। তাহলে আমি একটা বলতে পারি, যেটা আমার বাবার বাড়ি থেকে আমি যেদিকে চলে গেছিলেন সেই ঘটনাটুকু বলতে পারি, যদি সেটা শুনতে আপনাদের ইচ্ছে করে তাহলে সেটাই বলছি। আমি আমার মার কাছে বেশি শুনেছি, বাবা একটু কম কথা বলছিলেন, খুব একটা কিছু ডিসকাস করতে না। সবাইকে সবাই ওনার হয়ে যাক, তারপর তারপর মোমবাতিটা নিয়ে নিস, ব্যাস মালাটা পরাবি, মালাটা পরিয়ে নি, তারপরে সবাই আচ্ছা সন্দেহ ওনাকে অত নানের দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ
কাজ করবি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছেন? বুঝছেন? চেপে দাও। কোথায় দিয়ে